আমার ব্যক্তিগত কাজ হলো যুবদের যে কর্মসংস্থান সেই রিলেটেড। ধরেন যে বাংলাদেশের যদি আপনি বলেন যে সবচেয়ে বড় সমস্যা কোনগুলা, এটা যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে এই যে বেকারত্বের হার যেটা, এবং তরুণরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। দেখবেন এই সমস্যাটা অনেক সময় আমাদের আলোচনার টেবিলে ঝড় ওঠে না। কিন্তু চিন্তা করেন, এই যে একটা গণ অভ্যুত্থান হলো, অনেকগুলো কারণ তো আছে। গণতন্ত্রহীনতা, মানে ভোটের অধিকার কেড়ে নেওয়া, মানুষের পর নিপীড়ন চালানো, একটা ফ্যাসিস্ট রেজিমের যা যা উপকরণ থাকে সবই আছে। আমন্ত্রণ সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। দর্শক, নতুন বাংলাদেশে আমরা রাজনীতি, দেশের সার্বিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরবার চেষ্টা করি আপনাদের কাছে। এবং নতুন বাংলাদেশের আয়োজনে প্রতিদিনই নতুন নতুন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হন। রাজনীতি বিশ্লেষক যারা দেশের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাদেরকে আমরা এই টেবিলে আলোচনা করবার জন্য ডাকি। আজকে আমাদের আয়োজনে আছেন সায়েদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, যুব কর্মসংস্থান বিষয়ক, এবং আমরা আজকে আলোচনা করব এই সময়ের রাজনীতি নিয়ে। আর আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে আমি জান্নাতুল কলি থাকছি। সায়েদ আবদুল্লাহ, আমন্ত্রণ আপনাকে আপনার নতুন পদের জন্য, সেই সাথে শুভকামনা। আর আপনাকে নিয়ে আজকে যখন অনুষ্ঠান হচ্ছিল, খবর পাওয়ার পর একটু খুঁজবার চেষ্টা করলাম যে সায়েদ বিন আবদুল্লাহ প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হবার আগে কি করতেন। গুগল আমাকে বলেছে সায়েদ বিন আবদুল্লাহ প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হবার আগে একজন আইনজীবী, সামাজিক অধিকার কর্মী হিসেবে পরিচিত। তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবার ব্যাপারে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পান। সঠিক? আইনজীবী, আমি প্র্যাকটিসিং লয়ার ছিলাম না, বাট আমি ল স্টুডেন্ট ছিলাম। তারপর লিগ্যাল কনসালটেন্সি করেছি, কোর্টে প্র্যাকটিসটা ডিরেক্ট করা হয় না। ইয়েস, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে হয়েছে, বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম, সোশ্যাল ইভেন্ট অ্যান্ড এইগুলো নিয়ে কাজ করতে হয়েছে। পাশাপাশি নিজেরও কিছু প্ল্যাটফর্ম ছিল যেগুলো নিয়ে রান করতে হয়েছে। সো ইন শর্ট, দ্যাট ওয়াজ মাই লাইফ। আচ্ছা, জার্নালিজমের সাথে যুক্ত ছিলাম। এখন আপনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আমার প্রশ্ন হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসঙ্গতি তুলে ধরবা যে বিষয়টা, এটাই একজন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে পদ পাবার জন্য প্রধান যোগ্যতা কিনা, নাকি আরও কিছু লাগে? মানে অর্থাৎ আপনি কি করেছেন যার জন্য আপনি এই পদ পেলেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই জায়গায় তো শুধু একটা কাজ করেই তো সব কিছু হয় না, কারণ এরকম তো হাজার 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 মানুষ আছে, রাইট? তারাও তো সেই কাজগুলো করেছে বা বিভিন্ন জায়গায়। আমি কখনো নিজেকে মনে করি না যে আমি পৃথিবীর সবচেয়ে যোগ্যতম মানুষ। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই অনেক ফ্লস থাকে, সেটার বাইরে আমরা কেউই না। বরং হয়তোবা আমার যিনি অ্যাপয়েন্টমেন্ট যিনি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে মনে হয়েছে যে কিছু ডিউটি হয়তোবা আমি পারফেক্টলি পালন করতে পারি। তার কারণ ওনার সাথে পলিসি লেভেলে বেশ কিছু দিন যাবৎ আমি কাজ করেছি। ইনফ্যাক্ট উনি যখন লন্ডনে ছিলেন ওই জায়গা থেকেও এই যে বিভিন্ন সময় যে পলিসিগুলো বর্তমানে দেখছেন, যেগুলো কিছু কিছু ইমপ্লিমেন্টেশন করা শুরু হয়েছে, কিছুটা হয়তো বা ইনগ্রোতে আছে অ্যান্ড ভবিষ্যতে হয়তো বা করা হবে, এই পলিসি টিমগুলোতে আমি কাজ করেছি এবং ওনার ডিরেক্ট নির্দেশনা মোতাবেকই বেশ কিছু পলিসি নিয়ে কাজ করা হয়েছে। আবার আমার উপরে যখন যে দায়িত্বটা অর্পিত হয়েছে, আমি ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করি। আমি কিন্তু বলছি আমি চেষ্টা করি। ঠিক আছে, অনেক কিছু হতে পারে, যে মনে হতে পারে যে এই জায়গা আরেকটু ভালো করা যেত কিনা, মনে হতেই পারে আমাদের কোনো কিছু রিভিজিট করার দরকার আছে কিনা। ব্যাপারটা হলো যে আমি মনে করি যে I will try my level best of course to uphold my dignity, এবং আমরাও সেটাই বিশ্বাস করি। এছাড়াও আপনি নানা গুণে গুণান্বিত। আমরা জানি আপনি ভালো কথা বলতে পারেন, আপনি ভালো বিতর্কী, whatever, সেগুলো তো আমার কমেন্ট না, ডেফিনেটলি এটা টক শোতে হারপিক রেফারেন্স হিসেবে নিয়ে এসেছেন, বক্তাকে উপকার করেছেন, দ্যাট ইজ নট মাই নানা গুণ আপনার। কিন্তু সায়েদ আবদুল্লাহ, একটু জানতে চাই, বিএনপিতে 17 বছর অসংখ্য মানুষ কাজ করেছে, তারা নির্যাতিত হয়েছে, মামলা হামলায় নানা রকম ভাবে তাদের স্বাভাবিক জীবন ব্যাঘাত ঘটেছে। সেই সবাইকে পেছনে ফেলে একজন উপদেষ্টা অথবা ধরেন সহকারী হিসেবে নিয়োগ যখন আপনি পান, আপনার এই উত্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? নিজের সমালোচনা জায়গাটা জানতে চাই। আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গায় যে প্রশ্ন করেছেন, দেখেন এক একটা মানুষের এক একটা জায়গায় এক একটা রোল থাকে, সবাই তো এক রোলের জন্য ফিট করে না, রাইট? এবং যদি ওইটা চিন্তা করেন তাহলে যেটা দেখা যাবে যে প্রত্যেকেরই মিছিল করতে হচ্ছে অথবা প্রত্যেকেরই পলিসি নিয়ে কাজ করতে হচ্ছে। আমি কাউকে কিন্তু ছোটও করি না। আমি মনে করি যে লেটসে কোনো একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের একজন কর্মীরও একটা বিশেষত্ব থাকতে পারে, যে বিশেষত্বটা হয়তো বা আমার নাই। মানে এই ব্যাপারটা জানাটা বা স্বীকার করাটা, এটা আমার কাছে একবারের জন্য মনে হয় না যে হীনমন্যতা তৈরি করে। দেখবেন যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা জায়গায় ইউনিক। ধরেন আপনি যে কাজটা পারফেক্টলি করতে পারছেন, ধরেন আমি যদি আপনাকে উল্টা প্রশ্নটা করি যে এই জায়গায় বসে থেকে যে বাংলাদেশে তো বহু নারী প্রেজেন্টার হতে পারতো এমন মানুষ আছে, বাট আপনি তো আপনার জায়গায় চলে এসেছেন। এখন
অনেক মানুষের ভেতরে নিশ্চয়ই আপনার ওই যোগ্যতাটা আছে, এই জন্য চলে এসেছেন, কিন্তু হয়তোবা আপনি বদান্যতার জন্য আপনি নিজের কথাটা বলছেন না। এর মানে এই না যে অন্যরা অযোগ্য, বা এর মানে এই না যে আপনি এসেছেন আপনি অযোগ্য। ব্যাপারটা হলো এক একজনের ফেট এক একটা জায়গায় লেখা থাকে, এবং আপনি যদি বলেন যে এই পজিশনে আসাটা, হ্যাঁ এক একজন এক একটা রোল প্লে করে। দেন আপনার শরীরের তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবগুলোর কাজ কি এক? জি, পরিষ্কার। আমার চোখের কাজ আর তাহলে হাতের কাজ তো আরেকটু আলাদা বুঝি। আলাদা, রাইট? সো আমি প্রত্যেকজন মানুষের আলাদা আলাদা রোলকে রেসপেক্ট করি, এবং ব্যাপারটা কখনোই মনে হয় না যে প্রত্যেকের কাজটা এক। সো এক একজন এক এক জায়গায় রোল প্লে করবে, এটাই তো হওয়া উচিত। বরং রাজনীতির প্রত্যেকের বিভিন্ন কাজই মানুষ আলাদা। বিভিন্ন আপনি জায়গায় একদমই আলাদা সঠিক। করুক। প্রত্যেকটা সো মানুষের কাজ এক্স্যাক্টলি আলাদা। আমি আমাকে এইভাবে একটু ব্যাপারটাকে জানাবেন দেখি। যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কাজগুলো কি কি, আপনাদের কি কি করতে হয়, প্ল্যানটা কি? আর এক একজনের এক একটা অ্যাসাইনমেন্ট থাকে। দেখবেন যে কারো হয়তো বা স্বাস্থ্য বিষয়ক কাজ আছে, কারো হয়তো বা স্টক মার্কেট রিলেটেড ইস্যুজ আছে, কারো হয়তো বা ক্লাইমেট রিলেটেড ইস্যুজ আছে। যেমন আমার ব্যক্তিগত কাজ হলো যুবদের যে কর্মসংস্থান সেই রিলেটেড। তখন যে বাংলাদেশের যদি আপনি বলেন যে সবচেয়ে বড় সমস্যা কোনগুলা, এটা যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে এই যে বেকারত্বের হার যেটা, এবং তরুণরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। দেখবেন এই সমস্যাটা অনেক সময় আমাদের আলোচনার টেবিলে ঝড় ওঠে না। কিন্তু চিন্তা করেন, এই যে একটা গণ অভ্যুত্থান হলো, অনেকগুলো কারণ তো আছে। গণতন্ত্রহীনতা, মানে ভোটের অধিকার কেড়ে নেওয়া, মানুষের পর নিপীড়ন চালানো, একটা ফ্যাসিস্ট রেজিমের যা যা উপকরণ থাকে সবই আছে। বাট যেটা স্পার্ক করেছে সেটা হলো, দেখেন 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের পরেও কেউ কেউ সেলিব্রেট করেছে, কিন্তু যখন ওই যে অন্য সব জায়গায় জবলেসনেস চালু হয়ে যাচ্ছে, তখন সরকারি চাকরির ওই ব্যাপারটা সোনার হরিণ ছিল অনেকের কাছে। যখন ওই জায়গায় কোটাটা আবার ফিরিয়ে আনা হচ্ছে, তখনই কিন্তু বহু মানুষ রাস্তায় নেমে এসেছে। এর মিনিংটা হলো যে অন্য জায়গায় জব সিকিউরিটিটা খুব একটা বেশি না। এই ব্যাপারটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে এই ক্রাইসিসটা তখনই শুরু হয়েছে যে অন্য জায়গায় জব নাই, এই যে চাকরি বাকরি নাই, কোনো কিছু নাই, কর্মহীনতা, এই ব্যাপারটা তরুণদেরকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে। সো এখন কাজটা হলো তাদের জন্য জব ক্রিয়েট করা। আপনি কিন্তু শুধুমাত্র সরকারি জায়গাতেই কি আপনি জব ক্রিয়েট করতে পারেন? ব্যাপারটা অ্যাবসলিউটলি নট। বরং প্রাইভেট সেক্টরগুলোতে আপনার নিত্য নতুন জায়গায় আপনার এক্সপ্লোর করতে হবে, যে জায়গায় তরুণদেরকে জব ক্রিয়েট করাটা সম্ভব। অল্টারনেটিভ যত প্রসেস আছে, সবার অনার্স মাস্টার্স করার দরকার নাই, অনেকে ডিপ্লোমা লাইনে চলে যাওয়া উচিত। আবার দেখবেন যে আমাদের ম্যান পাওয়ার হিসেবে যাদেরকে আমরা বিদেশে পাঠাই, বাংলাদেশের এই যে রেমিটেন্সটা আসে জন্যই বাংলাদেশের ইকোনমিটা অনেক স্ট্রং। তাদের দেখবেন আনস্কিল্ড লেবার আমরা অনেক সময় পাঠাচ্ছি, গিয়ে তারাও ঠিক মতো কাজ পাচ্ছে না। আবার তারা যে ক্ষুদ্র একটা অ্যামাউন্ট ইনকাম করছে, ওইটা দিয়ে তাদের পর যাদের এক্সপেকটেশন আছে, পরিবারের যে এক্সপেকটেশনটা পূরণ হচ্ছে না, তো তাদেরকে স্কিলড করে গড়ে তোলা, এট দ্য সেম টাইম দেশের ভেতরে বিভিন্ন অল্টারনেটিভ কর্মসংস্থান ব্যবস্থা তৈরি করা, সেই জিনিসগুলো জন্য সহজ হবে এবং সুন্দর করে আপনি উত্তরটা দিতে পারবেন। বাংলাদেশে এখন বেকারের সংখ্যা 27 লাখের কিছু বেশি। এই 27 লাখ বেকারদের জন্য আমাদের প্ল্যানটা কি হওয়া জরুরি? আপনিও একজন তরুণ, আপনি নিশ্চয়ই কাছ থেকে সবাইকে দেখেন। আমি একদম যদি খুব প্রিসাইজলি বলার চেষ্টা করি, এই যে 27 লাখ তরুণের কথা বলছেন, এবং অফিসিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে সংখ্যা আরো বেড়েও যেতে পারে। এবং এই জায়গার সংকটটা হলো আমাদের মার্কেটের ডিমান্ড যা, এইটার সাথে আমাদের একাডেমিয়ার যোগাযোগটা খুবই কম। দেখবেন অনেকেই অনার্স করছে, মাস্টার্স করছে, করার পরে সে জানে না সে কোন দিকে যেতে চায়। আমাদের কারণ পলিসিগত জায়গায় কিছু ঝামেলার জায়গাটা ছিল। দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভুরি ভুরি সবাই অনার্স মাস্টার্স করছে, কিন্তু তার আলটিমেটলি পটেনশিয়ালটা কোথায় ছিল এটা এক্সপ্লোর করা নাই। আবার ব্যাপারটা আছে, দেখবেন অনেক প্রাইভেট খাত সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ডেভেলপ করাটা সম্ভব, যেন আইটি খাতে ব্যাপক পরিমাণ কর্মসংস্থান তৈরি করাটা সম্ভব। আবার অনেক ট্রেডিশনাল ধ্যান ধারণার ভেতরে অনেকেই বসে আছেন যে ওই খাতে, লেটসে আমি যদি আপনার এই স্টুডিওতেই এখন বলি যে কৃষি খাতে কোন কোন তরুণ কিভাবে এঙ্গেজড, অনেকেই মনে করবে যে গ্রামের পড়াশোনা করে না তারাই কৃষি খাতে যাওয়া উচিত। বাট সারা পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। যেমন আমরা একটা ভেঞ্চার হয়তো বা কিছুদিনের ভেতরেও নিয়েও আসতে পারি, অ্যাগ্রোপ্রেনারশিপ, দ্যাট মিনস এন্টারপ্রেনারশিপ ইন এগ্রিকালচার। এইটাতে দেখবেন অনেক শিক্ষিত তরুণরা ইনভলভ হতে পারে। ইনফ্যাক্ট অনেক জায়গায় দেখবেন বিদেশে পড়াশোনা করে এসে গরুর খামার করেছে, অনেক জায়গায় দেখবেন কৃষিতে ডাইভার্সিটি নিয়ে আসার চেষ্টা করছে, অনেক জায়গায় দেখবেন যে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির দিকে অনেকে ঝুঁকে পড়ছে। মানে যখন এই জায়গাগুলোর পিছনে না ছুটে নিজের এবং অনেক মানুষের কনসেপ্টটা খেয়াল করে দেখেন যে ধরেন কোন একটা জায়গায় একটা অ্যাগ্রো প্রসেসিং স্মল স্কেল ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, ওই জায়গায় তো আরো 20 জন মানুষ চাকরি করবে, ওটা তো তার জন্য চাকরি। সো আমাদের এই যে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার জায়গাটা আছে, এই জায়গাটা নিয়ে আমাদের ভাবা দরকার। আজকেই আমি মিটিং করছিলাম, কিছু ট্যুরিজম রিলেটেড এনথুজিয়াস্টিক পার্সন আছেন, তাদের সাথে দেখলাম বাংলাদেশের ট্যুরিজমের ব্যাপারটা, আপনি একজন নারী, আপনি খেয়াল করে দেখেন অনেক জায়গায় আছে আপনি সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে চলাফেরা করার ক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন, রাইট? কিন্তু যদি এমন একটা
পরিবেশ পরিস্থিতি সিকিউরিটি তৈরি করা যায় যে জায়গায় নারীরাও নিজেরাই মানে সিকিউরড ফিল করে মানে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবে। অথবা বাংলাদেশে দেখবেন যে অ্যাডভেঞ্চারাস ট্যুরিজমটা চালু করা যায়। ইকো ট্যুরিজম নামে যা তৈরি করা হয়েছে অনেক জায়গায় সেটা ইকো ট্যুরিজম তো হয়নি, বরং আরো উৎপাদ তৈরি করা হয়েছে। আমি যেটা বলার চেষ্টা করছি, একটু সময় দিবেন তাহলে কনসেপ্ট একটু ক্লিয়ার করা যাবে। সো এই জায়গাতেও যে দেখবেন কমিউনিটি ট্যুরিজমের বিকাশ ঘটানো সম্ভব, এই জায়গাতেও ইকো ট্যুরিজম বিকাশ করা সম্ভব, আর্কিওলজিক্যাল ট্যুরিজম বিকাশ করা সম্ভব। মানে এই যে নানা ডাইমেনশন তৈরি করে আমাদের লক্ষ্যটা হলো এই জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থাটা করা। আবার শুধুমাত্র এই পার্টিকুলার খাতগুলাই না, যে খাতগুলো আছে এইগুলাকে রিভিউ করে দেখা যায় অনেক অপ্রয়োজনীয় জায়গায় ট্রেডিশনাল ধ্যান ধারণা আছে, ওই জায়গাটাকে আমরা কিভাবে মডার্নাইজ করতে পারি, যুগের সাথে তাল মিলিয়ে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির যোগাযোগটা কিভাবে বাড়াতে পারি। আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমাদের অনেক প্ল্যান আছে, যে প্ল্যানগুলো হয়তো বা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকেই সে জানবে ইন্ডাস্ট্রির কি চাহিদা, ওইটার সাথে মেলবন্ধন করার জন্য যে উই মে ইনিশিয়েট ইনস্টিটিউশনস, যে জায়গায় সফট স্কিল থেকে শুরু করে তাদের বেসিক যেসব স্কিল সেটগুলো আছে সে অনার্স করতে করতেই জেনে যাবে যে তার স্কিল সেটগুলো দরকার। আবার ট্রেডিশনাল পড়াশোনার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড আদার থিংস এইগুলোকে আমরা প্যাট্রোনাইজ করার চেষ্টা করব, যাতে সবাই মনে না করে যে আমাদের এক পথেই আগানো উচিত, বরং যার যে ইন্টারেস্টের জায়গা সেই জায়গাটা যাতে প্রত্যেকেই খুঁজে নেওয়ার চেষ্টা করে। এইভাবে দেখবেন যে অনেক জব ক্রিয়েট করা সম্ভব, এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি আমরা এটা করার চেষ্টা করছি। চমৎকার। একটু ছোট করেই আসলে উত্তরটা নিব। সেটা হচ্ছে যে বাংলাদেশের এখনকার যে অবস্থা, নতুন সরকার আসার পর এখন অনেকেই সম্ভাবনা দেখছে যে দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আসছে, নিশ্চয়ই কোনো আস্তে আস্তে ধীরে ধীরে পজিটিভ পরিবর্তন আসবে। এর মধ্যে রাজনৈতিক অবস্থার আমরা যেই পরিবর্তন দেখলাম তার মধ্যে একটু বিচলিত হবার মতো কিছু খবরও আমরা পাই। এই সব কিছুর ইম্প্যাক্ট সাধারণ মানুষ, জীবনযাপন, কর্মসংস্থান সব কিছুর উপর পড়ে কিনা একটু আপনাকে রেফারেন্স দিই, বুঝতে সহজ হবে। নোয়াখালীতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে, রাঙামাটিতে 144 ধারা জারি করা হলো কেন, চেইন অফ কমান্ড কোথায়, এটা ধরনের এক ধরনের প্রশ্ন। রাজনৈতিক অবস্থা যদি এরকম অস্থিতিশীল থাকে তাহলে যেই প্ল্যানগুলো আমরা করতে চাই, আপনি যেগুলো বললেন চমৎকার সকল উদ্ভাবনী চিন্তা, সেই সব কিছু আসলে কিভাবে একীভূতকরণ সম্ভব? চমৎকার প্রশ্ন করেছেন। এবং আরেকটা কথা আমি বলি প্রসঙ্গক্রমে, এই যে প্রশ্নটা করছেন আমি এই ব্যাপারটাকে ওয়েলকাম করি, বিকজ জার্নালিজমের সৌন্দর্যই হলো এই পাওয়ারকে অ্যাকাউন্টেবল করা। সো আমি এটাকে ওয়েলকাম করলাম এই কারণে, বিং এ পার্ট অফ দিস গভর্নমেন্ট। এই কালচারটা তো বাংলাদেশে ছিল না। এই যে ছিল না মানে অতীতে ছিল, মাঝে একটা বড় টাইম এই কালচারটা ছিল না। সো এই কালচারটা যে ব্যাক করছে, বিং এ পার্ট অফ দিস গভর্নমেন্ট, আই ওয়েলকাম দিস। সো এই কালচারটা ডেভেলপ করলেই আপনি যে প্রশ্নগুলো করছেন, ইয়েস সব কিছু তো পারফেক্টলি অনেক সময় হয়তো বা হয় না। যেমন আপনার এই শোতে এসে আমি যদি বলি বাংলাদেশে যা চলছে কোথাও কোনো ভুল নাই, এই ব্যাপারটা তো সত্য ব্যাপার না। আমাদের কাজ হলো পৃথিবীর কেউই কি পারফেক্ট, বা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো গভর্নমেন্ট সেটা যদি পারফেক্ট হয়ে যেত সবাই তো ফেরেস্তা হয়ে যেত, বাট আমরা তো ফেরেস্তা না, আমরা মানুষ। মিনিং হলো কোনো জায়গায় আমাদের শর্টকামিংস থাকতে পারে, কোনো জায়গায় আমাদের মনে হতে পারে যে আমাদের কাজটাকে রিভিউ করার দরকার হতে পারে, কোনো জায়গায় মনে হতে পারে আমাদের রিভিজিট করা দরকার, কোনো জায়গায় মনে হতে পারে যে উই শুড রেকটিফাই আওয়ার সেলফ। অ্যান্ড আমরা এই ব্যাপারটাকে ওয়েলকাম করি যে আমাদের যদি মনে হয় যে কোথাও শর্টকামিংস আছে, আমাদের যদি মনে হয় যে কোথাও ভুল আছে, যেহেতু আমরা মনে করি যে আমরা ফেরেস্তা না, আমাদের ভুল হতে পারে, আমরা রেকটিফাই করে নিব অ্যান্ড আমরা নিজেদের মতো করে আবার কাজটা করার চেষ্টা করব। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, আমাদের কাজ হলো যাতে একটাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কিন্তু অনেক জায়গায় হওয়ার পরে খেয়াল করতে দেখবেন যে ললেসনেস যেমন আছে, অনেক ক্ষেত্রে বিচারহীনতার যে সংস্কৃতি সেই ব্যাপারটা যাতে না থাকে। যেমন কোনো একটা জায়গায় ধরেন অপকর্ম হলো, আপনি তো একেবারে ক্রাইমলেস সোসাইটি তো চিন্তা করা যায় না, এটা তো একটা ইউটোপিয়ান চিন্তা ভাবনা, রাইট? কিন্তু কেউ একজন ক্রাইম করার পরে তার যাতে ওই ভয়টা থাকে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজিস, ইরেসপেক্টিভ অফ এনি বায়াসনেস, সে যাতে কনসিকুয়েন্সেস ফেস করতে হবে এই ধারণাটা যাতে বদ্ধমূল থাকে, তখন যেটা হয় যে ক্রাইমের মাত্রাটা কমে যেতে থাকে। অর্থাৎ কোনো কোনো জায়গায় দেখা যাবে কঠোরতা অবলম্বন করার দরকার হতে পারে, কোনো কোনো জায়গায় যে কোনো একটা অপকর্ম হলো, নো ম্যাটার কে করেছে, সে যখন দেখবে আমাকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে, আরেকজন মানুষের ভেতর কিন্তু বোধটা তৈরি করবে যে না, আমি এমন কোনো কাজ করব না যেটা করে আমি পার পেয়ে যেতে পারি। প্রতিষ্ঠা হলে এক্স্যাক্টলি আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার খুব জরুরি। এবং যেটা বললেন, দেখবেন একদিনেই তো দেশটা কি হতে পারে না, মানে হাবিয়া দুজক থেকে, আমি সবসময় এটাই বলি, হাবিয়া দুজক থেকে একদিনেই তিনজন র‍্যাব সদস্যকে কুপিয়েছে মাদক কারবারিরা। আমি এটাই বলছি, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি কিন্তু একটাবারের জন্য বলি নাই যে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে না, বরং এই প্রশ্নটাকে আমি ওয়েলকাম করছি এই কারণে যাতে করে
এই ব্যাপারটাকে আমরা যদি অ্যাড্রেস করি যে ইয়েস হয়েছে, তার মিনিংটা হলো আমরা সুবিচারটা নিশ্চিত করার চেষ্টাটা করছি। আর আমরা যদি ডিনাই করি, তার মিনিংটা হলো আমরা সুবিচার নিশ্চিতের চেষ্টাটা করছি না। কিন্তু দেখেন, আমি তো চমৎকারভাবে বললাম যে এই জাতীয় বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং এটার প্রপার তদন্ত সমেত বিচারটা নিশ্চিত করতেই হবে, নো ম্যাটার কে কোথায় কি করছে। এবং এই কালচারটা ডেভেলপ হওয়ার মিনিংটা হলো যে একদিনে আমরা হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌসে যেতে পারবো না। এটা লিফট সিস্টেম না যে আপনি বাটন চাপবেন এবং তারপরে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। এটা করতে টাইম লাগবে। সিঁড়িতে যেমন স্টেপ বাই স্টেপ উঠতে হয়, সেই চেষ্টাটা আমাদের অবারিত থাকবে। এর ভেতরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে আমরা ট্রাই করব এই ব্যাপারটা যাতে রিপিটেশনটা না হয় এবং ওই জায়গাতেও জাস্টিসটা যাতে সার্ভ করা যায়। অ্যান্ড এই ধারণা যদি আমাদের ভেতরে থাকে, দ্যাট মিনস আমরা মানুষের লাইনেই তো চিন্তা করছি, না হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। অনেক সময় আপনি চিন্তা করেন যে আমরা যদি দেশের হিসাব বাদ দিই, একটা ফ্যামিলির কথা যদি চিন্তা করি, একটা ফ্যামিলির ভেতর কি সব সময় আমরা যা চাই সেটা হয়? অনেক সময় এমন কিছু হয় না যে ফ্যামিলির 4 বা 5 মেম্বারের ভেতরে একজন একটা কথা বলেছে, রাগ হয়ে গেছে, বা একটা মনেই হতে পারে যে এটা ঠিক নাই। আমাদের কাজটা হলো দেশটাকে আমরা সবার ঊর্ধ্বে রেখে কোথাও কোনো যদি মনে হয় যে এই জায়গায় শর্টকামিংস আছে, আমরা কিন্তু সেটা অ্যাড্রেস করছি। এবং ধীরে ধীরে এই যে বললেন এটা তো র্যান্ডমলি হয়েছে, ব্যাপারটা এরকম না। অতীতের ফ্যাসিস্ট রেজিমের পরে আমরা যদি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, আপনি নিশ্চয়ই দেখেছেন ইন্টারিম গভর্নমেন্টে বহু জায়গায় যে মবের একটা বিশাল কালচারটা শুরু হয়েছিল বিভিন্ন জায়গায়। আমরা ট্রাই করছি আমাদেরকে শুনতে চাই, যেহেতু আপনি একজন তরুণ এবং আপনার নতুন দায়িত্বের পরে এই বিষয়গুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এই বিষয় নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন। আমাদের আজকের অতিথি সায়েদ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, যুব কর্মসংস্থান বিষয়ক। সায়েদ আব্দুল্লাহ, আজকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। এই বাণিজ্য চুক্তির নিয়ে যখনই কোনো লেখালেখি হয় তখনই তার সারমর্ম হচ্ছে এই চুক্তিতে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়েছে। এটা আবার সঠিকভাবে প্রমাণও তুলে ধরছে, অনেকে বিস্তারিত লিখছে, প্রাসঙ্গিক কথা লিখছে। একটু আমাদেরকে বলবেন, বাংলাদেশের জন্য 131টি শর্তে যেই চুক্তি পাশ করা হলো, তার থেকে আবার যেই লাভ আমাদের হয়েছে তার লাভও খুব বেশি না, 1% কমেছে আমাদের শুল্কের যেই বিষয়টি। তাহলে আসলে আমরা শুল্ক কমাচ্ছে বলেই তো আসলে এই চুক্তিতে আমরা গিয়েছিলাম। সার্বিক কী অবস্থা? এই চুক্তি নিয়ে মানুষ এত আলোচনা করছে, সরকারের খুব কাছ থেকে আপনি বিভিন্ন কাজ করছেন, জানাবেন বাংলাদেশের কি নীতি নির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত এই বিষয়ে? মানুষ সমালোচনা করবে, আলোচনা করবে, এটাই তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ যতদূর জানা গেছে এই চুক্তিটা ইন্টারিম গভর্নমেন্ট যে মুহূর্তে করেছিল, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা যে ইলেকশন কবে ছিল, এই চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়েছিল, এবং আমার ব্যক্তিগত অভিমত হলো যে সেটা আরও একটা ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে করলে ভালো হতো কি না, এই ব্যাপারগুলো আসলে জানার তো অনেক মানুষের ইচ্ছা থাকতেই পারে, রাইট? সো অনেক ক্ষেত্রে দেখা গেল যে কোনো একটা ব্যাপার হয়তো বা আরও একটু রিভিউ করার দরকার ছিল, কিন্তু তড়িঘড়ি করে ফেললো। আমার কাছে মনে হয় ইন্টারিম গভর্নমেন্টেরও অনেক দায়িত্বশীল ব্যক্তি যারা ছিলেন, ইন এ সেন্স এটা তো প্রধান উপদেষ্টা সাহেবরাও তখন ছিলেন, তাদের কাছেও হয়তো বা এই ব্যাপারটা যদি যেত যে আরও একটু ওয়েট করা যেত কি যেত না, এই ব্যাপারে বোধহয় তাদের কমেন্টটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি আজকে ব্রিফিংগুলো দেখেছি এই ব্যাপারে। হ্যাঁ, আলোচনা সমালোচনা উঠলে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে তো কিছু বলা হচ্ছে, যদি মনে হয় যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো জায়গায় যে একটু ঝামেলা হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে রিভিউ করার সুযোগ আছে কিনা সেটা তো ডেফিনেটলি ভাবার চেষ্টা করা হবে। এবং এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় যে গভর্নমেন্টেরও দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারাও ট্রাই করছেন যে ঘটনাটা কোথাও রিভিউ করার সুযোগ আছে কি নাই, বা যেহেতু সাইন করা হয়ে গেছে সেই ক্ষেত্রে আবার আপনি জানেন যে পৃথিবীর কিছু পাওয়ারের অর্ডার থাকে, রাইট? সেই অর্ডারটা ট্যাকেল করার জন্য কতটা কি ক্যাপাসিটি আছে সেই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের গভর্নমেন্টের একটা ব্যাপারে নীতিগতভাবে সবাই একমত, দেশের স্বার্থটাকে সব কিছুর ঊর্ধ্বে রাখা। অলরেডি কেউ যদি কোনো, আমি কিন্তু কনক্লুসিভ কোনো রিমার্ক দিচ্ছি না, বিকজ আই এম নট ইন এ পজিশন যে জায়গায় আমি এই সাবজেক্ট ম্যাটারে কনক্লুসিভ কোনো রিমার্ক দিতে পারি, রাইট? বাট আমার ব্যক্তিগত যে জায়গাটা, কোথাও যদি মনে হয় যে কোথাও রিভিউ করার দরকার, আমার মনে হয় যে গভর্নমেন্ট সেটা করবে। কারণ সবার আগে তো বাংলাদেশের স্বার্থ, ইন্ডিভিজুয়াল এটা XYZ কোনো কথা না, কারণ বাংলাদেশের স্বার্থটাই বজায় রাখাটা উচিত। এবং কোনো চুক্তি যেটা করা হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সময়ে, সেই জায়গায় যদি রিভিউ করার স্পেস থাকে, আমার মনে হয় যে ডেফিনেটলি এই গভর্নমেন্ট সেটা রিভিউ করার চেষ্টা করবে। আবার যদি মনে হয় যে কোনো একটু ইস্যু নিয়ে আলাপ আলোচনা করার দরকার, সেটা করার চেষ্টা করবে। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া এত বড় লম্বা সময়ের যে চুক্তি, এত দীর্ঘমেয়াদী চুক্তির বৈধতা
এই সরকার দিবে কিনা, যদি দেশের স্বার্থে, আপনি যেটা বলছিলেন যে কোনো চুক্তির ক্ষেত্রে যদি দেশ সার্বভৌমত্বের স্বার্থে আঘাত হয় তাহলে সেই মানে চুক্তি নিয়ে আবার রিভিউ করার সুযোগ আছে, আমরা যেটা জানি। এই বিষয়টি নিয়ে সংসদে আলাপ আলোচনা হবার কোনো সুযোগ আছে কিনা সেটা আমরা ভবিষ্যতের হাতে কিছুটা ছেড়ে দেই, কারণ আমি কনক্লুসিভ রিমার্ক ধরেন যে এই ব্যাপারগুলো তো অনেক জটিল একটা প্রক্রিয়া, এবং ধরেন যে আজকে আমি বললাম যে ব্যাপারটা এরকম, এটা নিয়ে নিশ্চয়ই দেখবেন বিভিন্ন স্তরে কিন্তু কথাবার্তা বলা শুরু হয়েছে। আমেরিকান অ্যাম্বাসেডরের সাথেও কথাবার্তা চলছে, কিছু কিছু জায়গায় ব্রিফিং চলছে। সো আমার মনে হয় যে আমরা কন্টিনিউয়াসলি এটা ফলো করতে থাকি। এটা তার সমস্যাটা কি জানেন, যে ধরেন আমি একটা কমেন্ট করলাম, কারণ বর্তমান মিডিয়ার পরও দেখবেন যে বিভিন্ন জায়গায় যে এক্সপ্লয়টেশনটা চালানো হয় এটাও কিন্তু বাস্তব একটা ব্যাপার। আমি আপনার কোশ্চেনের কনটেক্সটে একটা উত্তর দিলাম আজকের দিনে বসে থেকে, এই 5/5/2026 হয়তো বা দেখা গেল রিভিউ করে 5 দিন 10 দিন পরে কোনো না কোনো একটা অপিনিয়ন গেলাম, বলছি নাকি, তখন গিয়ে আমার এই কমেন্টটাকে কেটে সেটে আগে পিছের কথা বাদ দিয়ে শত শত ফটোকার্ড এবং ভিডিও যেটা হয়ে যাবে, এই যে এক্সপ্লয়টেশনটা যখন হবে তখন এটা আপনারাও আর কন্ট্রোল করতে পারবেন না, রাইট? সো এই জন্য আমি বারবার করে বলছি যে আই উইল নট গো ফর এনি কনক্লুসিভ রিমার্ক। সেই ব্যাপারটা রিভিউ করা হচ্ছে এবং টাইম টু টাইম নিশ্চয়ই এটা ব্রিফ করা হবে। যদি কোথাও অসঙ্গতি থাকে, গভর্নমেন্ট কি দেখেন, বিএনপি গভর্নমেন্ট অন্তত এই গভর্নমেন্ট যারা কখনোই ইন্টেনশনালি চাইবে না দেশের স্বার্থ বিঘ্নিত হোক, সেটা যদি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে চিন্তা করেন, ম্যাডাম খালেদা জিয়ার রেজিম থেকে চিন্তা করেন, এমনকি তারেক রহমানও এসে দেখবেন যে ভাগ্যহত মানুষের নিয়েই কিন্তু কাজ সরাসরি কিন্তু সাইদ আব্দুল্লাহ, দুঃখিত আপনাকে একটু কাটলাম, সরাসরি এই চুক্তিটা আসলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতির সঙ্গে সাংঘর্ষিক কিনা সেটাও তো একটা দেখার বিষয়। আমি ওই জন্যই বলছি যে এইটা নিয়ে অলরেডি রিভিউ করা শুরু হয়েছে। নিশ্চয়ই গভর্নমেন্ট সুবিবেচকের মতোই ভূমিকাটা রাখার চেষ্টা করবে, এবং এই জাতীয় ব্যাপার কিন্তু আপনি একবারে বলে দিতে পারেন না, ইয়েস নো কোনো কিছু বলতে পারেন না, কারণ অলরেডি চুক্তিটা সাইন করে ফেলেছে ইন্টারিম গভর্নমেন্ট। এবং আমার একান্তই ব্যক্তিগত, আমি আপনাকে বলি, আমার একান্তই ব্যক্তিগত অভিমত, দিস ইজ নট মাই অফিসিয়াল স্টেটমেন্ট, যে সেই ব্যাপারটা বোধহয় একটা ইলেক্টেড গভর্নমেন্ট পর্যন্ত ওয়েট করলেই ভালো হতো। কিন্তু দেখেন, ঠিক আমরাই যখন এই কথাগুলো তখন বিভিন্ন ফোরামে বিভিন্ন টকশোতে বারবার করে বলেছি, আমাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে। অনেক মানুষ যারা বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হোল্ড করুক, তারা অন্য অনেক কিছু নিয়ে এই ধরনের চুক্তি ঘাটাঘাটি করার দরকার নাই। কিন্তু ওই সময় সেই পররাষ্ট্রমন্ত্রী বা সেই ব্যক্তিকেই কিন্তু দায়িত্বে বহাল রাখা হয়েছে। আচ্ছা, সেই দায়িত্বে বহাল রাখা হয়েছে। এই জায়গায় একটা কথা খুব ক্লিয়ারলি মনে রাখাটা দরকার, লেটস সে যে রাষ্ট্রের যিনি দায়িত্বে আছেন তাদের অভিমতটাই কিন্তু এক্সিকিউট করেন কারা, কনসার্ন যারা ব্যক্তিরা আছেন। আপনি তো একটা পার্টিকুলার ইউনিট নিয়ে কথা বলছেন যে ওই টাইমে নিরাপত্তা উপদেষ্টা, এখন তো পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন, কিন্তু ওই সময় যেটা করেছেন, এই আলোচনার ভেতরে যখন আলোচনাটা করা হয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আমরা ইররিলেভেন্ট করে আলোচনা করব, নাকি তাদের অভিপ্রায় ছাড়া তো এই কাজটা হয় নাই? সো এইটা আমার একদম জেনারেল কমেন্ট, যে আরেকটু পরে যদি হতো সেটা ভালো হতো। এবং এই সরকার এই জন্যই কিন্তু দেখেন, সরকার কি বলেছে যে আমরা এটা নিয়ে আর চিন্তা ভাবনাই করবো না, কিন্তু দেখেন একই ব্যক্তি হওয়ার পরেও যখন এই কথাটা বিভিন্ন জায়গায় আসছে যে ইয়েস, কোনো জায়গায় যদি মনে হয় কোনো কিছু আমরা রিভিউ করার চেষ্টা করব, বা অনেক দেশ করেছে, কোন দেশ কোন কনটেক্সটে করেছে সেগুলো পাশাপাশি নিয়ে বসে থাকার দরকার আছে। তার মানে গভর্নমেন্টের কিন্তু বলেছেন পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের চুক্তি বলেছেন, এটাও তো ফ্যাক্ট, বিভিন্ন দেশের সাথে এই কাজটা হয়েছে, এটা ফ্যাক্ট না? কিন্তু একই সাথে দেখবেন আরো অন্য আরেকজন মন্ত্রী কিন্তু এটা বলেছেন, ভিয়েতনামের সঙ্গে তুলনা করেছেন, তো তাদের অর্থনীতি রপ্তানি কাঠামো কিন্তু বাংলাদেশের চেয়ে ভিন্ন। নিশ্চয়ই আপনি যদি একটা রেফারেন্স বলেন, আমি আরেকটা রেফারেন্স আমি আপনাকে বলতে পারি উইথ ডিউ রেসপেক্ট, যে জায়গায় দেখবেন এটাও বলা হচ্ছে কোথাও যদি কোনো এই ধরনের অসঙ্গতির মতো কোনো কিছু হয়, সেটা আমরা আলোচনার দ্বারটা উন্মুক্ত আছে, আমরা সেটা করব। তার মানে গভর্নমেন্টের যদি সদিচ্ছাটা না থাকতো কি বলতে পারতো, এটা নিয়ে কিসের আলোচনা, কিসের কি? এই ধরনের একটি চুক্তি মালয়েশিয়ার সঙ্গে ছিল, সেই চুক্তি থেকে কিন্তু মালয়েশিয়া বের হয়ে এসেছে। তারা কিন্তু বাংলাদেশের মতো একটা দেশও, আপনি যদি চিন্তা করেন, একটা ভঙ্গুর অর্থনীতির দেশ, ডেমোক্রেসিটাকে শেষ করে দেওয়া হয়েছে, খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে, অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক একটা অবস্থা। এই ধরনের খাদের কিনারে থাকা একটা দেশ, একেবারে নতুন একটা গভর্নমেন্ট, তারাও কিন্তু এইটা বলার স্পৃহাটা রাখছে যে কোথাও কোনো রিভিউ করার দরকার হলে সেটাও আমরা করার চেষ্টা করব। তার মানে তাদের ওই সদিচ্ছাটা আছে, এটা হলো এটারই প্রমাণ। ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ। আরো একটা বিরতিতে যাব দর্শক। নতুন বাংলাদেশে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, আবারও সঙ্গেই থাকুন।
আরো একবার আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। সায়েদ আব্দুল্লাহ আছেন আমাদের সঙ্গে, আলোচনা করছিলাম। সায়েদ আব্দুল্লাহ, আপনি একজন অ্যাক্টিভিস্ট, একজন সমালোচক, সমাজের নানা রকম অসঙ্গতি নিয়ে কথা বলা, লেখার কারণে আপনার জনপ্রিয়তা রয়েছে, শুরুতে এইসব কথা জানিয়েছি। এখন আপনি সরকারি দলের একজন অংশ হিসেবে কাজ করছেন। আপনি বলবেন যে এই সরকারের কোনো অসঙ্গতি চোখে পড়লে আপনি সেগুলো নিয়ে সমালোচনা করবেন কিনা, কথা বলবেন কিনা? ক্ষমতায় আসার পর রাজনীতি বিকেন্দ্রীকরণ অথবা রাজনৈতিক প্রতিহিংসা, এরপরে সংস্কারে স্থবিরতা, সাংবিধানিক ধারাবাহিকতা বা ইনডেমনিটির বিষয়, একই সাথে মত প্রকাশের স্বাধীনতা সহ নানা বিষয় এই কয়েক মাসের মধ্যেই আলোচনায় সমালোচনায় এসেছে। এগুলো নিয়ে কথা বলেছেন, বলবেন কিনা, বা আগামীতেও যদি আপনার দলের অথবা বিএনপির কোনো বিষয় থাকে যেগুলো নিয়ে সরাসরি কথা বলবার দরকার, আপনি বলবেন কিনা? দেখেন, অনেক কিছু আছে, এক একটা সময়ে তো মানুষের এক একটা রোল থাকে। তো ইন্টারনাল ফোরামেও তো অনেক কথা বলা যায়, রাইট? ধরেন সেম প্রশ্নটা আমি করি একটু, হ্যাঁ, কারণ আপনারা তো প্রশ্ন করেন, আপনাদের প্রশ্ন করলে খুব ভালো লাগবে। নিউজ 24-এর কোনো অসঙ্গতি নিয়ে কোনো রিপোর্ট কি হয়? আমাদের আমি বলছি, জাস্ট আমি এটাকে দোষ বলছি না। ব্যাপারটা হলো, যখন আপনারা পলিসি ডিসিশনটা নেয়ার পরে নিশ্চয়ই নিজেদের ইন্টারনাল ফোরামে আলোচনা সমালোচনা হয়, তারপরে একটা কনক্লুসিভ সিদ্ধান্তে যান। এখন আমি এটাই বলছি, ডেফিনেটলি গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান। এখন ব্যাপারটা হলো, আপনারা যদি নিজেদের ভেতরে আলোচনা সমালোচনার স্পেস না থাকে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের পরিবেশ না থাকে, আপনারা যদি নিজেরাই বসে বসে সারা দিন বলেন যে এইটা পছন্দ না, আপনি থেকে যদি বলেন এই চ্যানেল আজকে এইটা কেন হইলো, আপনার কাজ হলো ওই জায়গায় অ্যাক্ট করে ওটা ফিক্স করার চেষ্টা করা উইদিন ইউর ক্যাপাসিটি। এখন আপনারাই যদি, ইন্টারিম গভর্নমেন্ট আমরা এরকম দেখতাম, কিছু কিছু উপদেষ্টা ছিলেন যারা, যাদের দায়িত্ব হলো এটাকে ট্যাকেল করা, তারা গিয়ে শুধুমাত্র নিন্দা, এটা কেন হইলো, এটার বিচার চাই বলে তারা চলে আসতো। আরে ভাই, বিচার তো আপনার কাছেই চাবে সবাই। এখন ব্যাপারটা হইলো, আপনি ওইটাকে যে অ্যাড্রেস করলেন, কার পর দায়িত্বটা দিয়ে দিলেন? এই কারণে এই টাইপ ইস্যু করলে আমরা তো প্রতিনিয়ত রিয়্যাক্ট করতে হয়। যদি প্রতিনিয়ত আমরা এই ধরনের রিয়্যাক্টই করতে থাকি, তাহলে আমাদের অ্যাসাইন কাজটা আমরা করব কখন, রাইট? আমি যে চেয়ারে বসেছি, নিশ্চয়ই আমার ওই চেয়ারের ফিক্সড কিছু দায়িত্ব আছে। সো আমার কিন্তু জবাবদিহিতা ওই ফিক্সড দায়িত্ব আমার তো ডেলিভার করতে হবে। এখন সারাদিন যদি আমি আগের মতো বসে থাকি, দেশের কোন কোথায় কি হলো, সাথে সাথে একটা স্ট্যাটাস দাও, সাথে সাথে একটা কাজ করো, ভাই এই কাজটা যারা করছে আমি তাদেরকে মোটেই ছোট করছি না, এটাও একটা দায়িত্বশীল জায়গা। কিন্তু আমি কি আমার চেয়ারে বসার পরেও সেম কাজটাই করতে থাকবো? ইয়েস, কোনো কাজ যদি আমার কাছে মনে হয় যে না, এটা রিভিউ করার দরকার আছে, অথবা এটা বোধহয় কারেক্ট কিছু হচ্ছে না, আমাদের উইদিন দ্য গভর্নমেন্ট সেই পরিবেশটা আছে যে জায়গায় আমরা আমাদের মতামতটা জানাতে পারি, রিভিউ করতে পারি, রিভিজিট করতে পারি। দ্যাট ইজ আওয়ার টাস্ক। এখন আমরাই যদি উঠে প্রত্যেকটা ব্যাপার নিয়ে রিয়্যাক্ট করি, তাহলে আমরা কাজটা করব কখন? সেই কাজটা করার জন্য তো বহু মানুষ আছে। এখন যে মানুষটার যে রোল, ওই মানুষটা যদি ওই রোলটা বাদ দিয়ে অন্য দুনিয়ার সব কিছু করে, তাহলে হয়তোবা আপনি পপুলার হইতে পারবেন, কিন্তু আপনি তো আপনার কাজটা ডেলিভারি দিলেন না, রাইট? সো এই জন্য আমার কাজটা মনে করি ওই জায়গাতে কাজটা ডেলিভারি করা। রাদার ধরেন একজন ধরেন ক্রিকেটার যখন থাকেন, উনি মাঠে যেভাবে খেলেন, নিশ্চয়ই উনি যখন কোচ হন বা অন্য কোনো রোলে যান, উনি কি মাঠে আগের মতোই ওই রোলটা প্লে করেন, নাকি উইদিন হিজ ক্যাপাসিটি উনি ওনার কাজটা করেন? এক্স্যাক্টলি, শিওর। সেটা হচ্ছে, আপনি একজন তরুণ অ্যাক্টিভিস্ট, আপনি লেখালেখি করেছেন, পছন্দ করেছেন, আপনার অসংখ্য বিতার্কিক ভাই বোন আছে, তাদেরকে আপনি যেহেতু বললেন আপনি নিজে এখন ব্যস্ত এই সমস্ত কাজ করছেন, তাদেরকে আপনি এনকারেজ করবেন কিনা? আপনি একই সংস্থায় কাজ করছেন, তারা সমালোচনা করুক, তারা কথা বলুক, যাতে আপনাদের নজরে আসে সমস্যা সমাধান করতে পারে। কাউকে কি বলা হয়েছে যে মুখ বন্ধ করে থাকতে হবে? অ্যাবসলিউটলি নট। কোথাও যদি মনে হয় যে ভুল, আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী, উনি দেখবেন ওনার অনেক সমালোচনাকে তো উনি ওয়েলকাম করছেন, বলছেন। অ্যাট দ্য সেম টাইম নিশ্চয়ই আপনার একটা কথা মনে থাকার কথা, চট্টগ্রামে জলাবদ্ধতা যখন হলো, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে থেকে উনি কি বলতে পারতেন না যে সব দোষ ওনাদের, অমুক তমক? স্টিল 2 মাসে কিন্তু অনেক কিছু ডেলিভার করা সম্ভব না, কিন্তু উনি কি করেছেন? আমি ওই মানুষ যারা ভোগান্তির ভেতরে আছেন দুঃখ প্রকাশ করেছেন। এই যে একটা চমৎকার অ্যাপ্রোচ, আমরা তো ওই অ্যাপ্রোচটাকেই ফলো করার চেষ্টাটা করছি, রাইট? সো আমি ওই কথাটাই বলছি যে অন্য যারা আছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অবশ্যই করা উচিত। তবে আর একটা ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ডিসইনফরমেশন খুব বাজেভাবে ছড়ানোর চেষ্টাটা করা হয়, যে আপনি সমালোচনাটাই করেন, কিন্তু আপনি যদি মনে করেন যে অনেক মিথ্যা জিনিস ছড়িয়ে একটা ভস্কট পাকানোর চেষ্টাটা করবেন, এটা খুব বাজে উদাহরণ। আমি একটা উদাহরণ বলি, খুব ক্লিয়ার হবে। কিছুদিন আগে অনেক দায়িত্বশীল পলিটিশিয়ান, এমনকি ইয়াং যারা খুবই দায়িত্বশীল বলে অনেকে রেসপেক্ট করে, তারাও কি করেছে দেখেন,
প্রশ্ন ফাঁস হয়েছে, এটার একটা অ্যালিগেশন একটা মিডিয়াতে আসলো, সেটার প্রপার তদন্ত সাপেক্ষে তারা কনক্লুসিভ রিমার্ক দিয়ে দিয়ে সমালোচনা করা শুরু করলো। পরবর্তীতে এইটা তো গভর্নমেন্টের জায়গা থেকেও ক্লিয়ার করা হয়েছে, এমনকি থার্ড পার্টি অনেক ফ্যাক্ট চেকাররাও কিন্তু এটা প্রুভ করেছে যে না, প্রশ্ন ফাঁসের ঘটনা যেভাবে বলেছে এটা হয় নাই। কিন্তু যারা যে পোস্টগুলো দিয়েছিল, এই যে দায়িত্বশীল অনেক তরুণরাও যারা আছে অনেক হাততালি পান, তারা কি এইটাকে দুঃখ প্রকাশ করেছে যে না, এটা সরানো উচিত হয় নাই? কিন্তু দেখবেন দর্শকরাও যারা আছেন রিলেট করতে পারবেন। দেখেন, আমি এই কথাটা বললাম, এই কথাটা নিশ্চয়ই অনেকের গায়ে জ্বালা ধরতে পারে, কিন্তু এটা যে ফ্যাক্ট, এটা যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালানো হলো, এটার জন্য কেউ কিন্তু সরি প্রকাশ করে নাই। কাজেই আপনি পরিবর্তনটা সরকারের জায়গা থেকে চান, পরিবর্তনটা তো রাজনৈতিক কালচারের পরিবর্তন হলে বিরোধী দলের জায়গা থেকেও পরিবর্তনটা হওয়াটা অত্যন্ত জরুরি, কিন্তু দেখবেন সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। আমি অবশ্যই চাই দেশের ভালোর জন্য সবাই কথা বলুক, এবং কথা যে বলবে দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, অ্যান্ড সেই ব্যাপারটাকেই আমরা অ্যাডমায়ার করি, সেই ব্যাপারটাই হওয়া উচিত। আমাদের কোথাও ভুল হলে আমরা কারেক্ট করে নিব, সমস্যা তো নাই। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তরুণদের নিয়ে আপনার পথ চলা আরো সুন্দর হোক, পুরো দেশের যেই পরিস্থিতি সেটা ইতিবাচক পরিবর্তন আসুক, সেই প্রত্যাশায় রইল। দর্শক, নতুন বাংলাদেশ থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, সেই আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে যাচ্ছি। ভালো থাকবেন সবাই।